হসপিটাল অ্যান্ড ক্লিনিক্যাল ফার্মাসির এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ড্রাগস ইন ক্লিনিক্যাল টক্সিসিটি। ক্লিনিক্যাল টক্সিসিটিতে কোন ড্রাগস গুলোকে জেনারেলি ইউজ করা হয়। এই চ্যাপ্টারের দুটো পিপিটি আছে, মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে। দুটো পিপিটি বানিয়েছেন শ্রী রাজর্ষি মাইতি। রাজর্ষি মাইতি হচ্ছেন সিউড়ি পলিটেকনিকের লেকচারার। আচ্ছা, বেসিক্যালি আমরা এই যে 13 পাতা কিংবা 14 পাতা যে স্লাইডটা আছে ফার্স্ট পার্ট, এই পার্টে আমরা দেখব হোয়াট ইজ পয়জন, তার টাইপস কি, অ্যাকিউট পয়জনিং আর ক্রনিক পয়জনিং কি হয়, আর জেনারেল ট্রিটমেন্ট কিভাবে করা হয়। জেনারেল ট্রিটমেন্ট মানে খুব স্পেসিফিক না গিয়ে জেনারেল ট্রিটমেন্ট কিভাবে করতে হয়। স্লাইডে অনেক কিছুই লেখা আছে যেটা তোমাদের সত্যি কাজে লাগবে। Introduction. Any substance administered with the intention to heal or save life is a medicine. যদি কোনো ড্রাগের ইন্টেনশনালি আমরা দিই কোনো রোগকে সারাবার জন্য, তাহলে সেই ড্রাগটাকে আমরা বলবো মেডিসিন। আর যদি কাউকে মারার জন্য দিই তাহলে সেটা হয়ে যাবে পয়জন। মেডিসিন আর পয়জনের এই দুটো হচ্ছে ডিফারেন্ট। পয়জনের ডেফিনিশন: a poison can be defined as any substance that when administered in a particular dose, either orally, through injection, inhalation, or through skin or mucous membrane, produces harmful, dangerous, or fatal symptoms in animals and humans. কোনো সাবস্টেন্স যদি আমরা ওরালি, ইনজেকশনের মাধ্যমে কিংবা স্কিনেও যদি লেগে যায় কিংবা নিঃশ্বাসের মাধ্যমে যদি শরীরের ভিতরে ঢোকে আর সেটা অ্যানিমাল কিংবা মানুষকে মারার ক্ষমতা রাখে, সেই ধরনের সাবস্টেন্স গুলোকে আমরা পয়জন বলবো। পয়জনের ক্লাসিফিকেশন, পয়জনের ক্লাসিফিকেশন প্রথম যে ক্লাসটা করেছে সেটা হচ্ছে ইরিটেন্ট। ইরিটেন্টের আবার দুটো পার্ট আছে, ইনঅর্গ্যানিক অ্যান্ড অর্গ্যানিক। ইনঅর্গ্যানিকে দুটো পার্ট আছে, মেটালিক অ্যান্ড নন মেটালিক। মেটালিক পয়জনস lead, mercury, copper, zinc, arsenic, ম্যাঙ্গানিজ, এই ধরনের অনেকগুলো হেভি মেটালস আছে যেগুলো মেটালিক পয়জনিং করে। নন মেটালিকের ভেতরে আছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফসফরাস, এই ধরনের নন মেটালিক আছে। এবার অর্গানিক পার্টে যাই। অর্গানিক পার্টে অ্যানিমাল অরিজিন থাকবে আর ভেজিটেবল অরিজিন থাকবে। অ্যানিমাল অরিজিনে হচ্ছে অবশ্যই স্নেক বাইট, স্করপিয়ন বাইট, ইনসেক্ট বাইট। তারপরে ভেজিটেবল অরিজিনে এরগট, ক্যাস্টর অয়েল সিড, ক্যাপসিকাম, এছাড়া আরো অনেক আছে যেগুলো গাছের থেকে বীজ বার করা হয়। মেকানিক্যালও কিছু আছে, পাউডার্ড গ্লাস, ডায়মন্ড ডাস্ট। করোসিভ সাবস্টেন্স মানে এবার ইরিটেন্ট গেল একটা ক্লাস, ক্লাসিফিকেশন অফ পয়জনে। তার আন্ডারে ছিল ইনঅর্গ্যানিক আর অর্গ্যানিক। ইনঅর্গ্যানিকের ভেতরে দুটো ছিল, মেটালিক, নন মেটালিক। অর্গ্যানিকের ভেতরে দুটো, অ্যানিমাল আর ভেজিটেবল অরিজিন। আরেকটা ছিল, সরি বলতে ভুল করেছি, ইরিটেন্ট যেটা ফার্স্ট ক্লাস তার ভেতরে তিনটে আছে, ইনঅর্গ্যানিক, অর্গ্যানিক আর মেকানিক্যাল। নাম্বার 2 ক্লাসিফিকেশনে একটা ধরন হয়ে গেল ইরিটেন্ট হিসাবে, আর একটা ধরন হচ্ছে কোরোসিভ সাবস্টেন্স, যেখানে অ্যাসিড, স্ট্রং বেস,
তার যা যা আছে যেমনি সালফিউরিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, কস্টিক সোডা, অ্যামোনিয়াম কার্বনেট, সোডিয়াম হাইড্রোক্সাইড কে কাস্টিক সোডা বলে, এই ধরনের যেগুলো আছে সেই কোরোসিভ সাবস্টেন্স গুলো। তারপরে হচ্ছে নিউরোটিক্স। নিউরোটিক্স মানে নিউরোটক্সিনস, যেগুলো নার্ভের জন্য টক্সিন। সেরকম হচ্ছে ওপিয়াম, কিছু ইনসেকটিসাইডস আছে, কোকেন আছে, সিডেটিভ হিপনোটিক্স এর গ্রুপ গুলো আছে, এগুলো হচ্ছে ওই নিউরোটিক্স এর আন্ডারে যাবে। ঠিক আছে, তারপরে হচ্ছে এই লাইনটা আবার রিপিট হয়েছে। নাম্বার 4 হচ্ছে কার্ডিয়াক। কার্ডিয়াকের ভেতরে ডিজিটালিস, অ্যাকোনাইট, টোব্যাকো, স্ট্রোভেন্থাস, এগুলো আমরা সব ফার্স্ট ইয়ারে ফার্মাকোগনোসিতে পড়েছিলাম। এইগুলো হচ্ছে বেসিক্যালি পয়জন অর মেডিসিন। যদি অ্যাকিউরেট ডোজ পেশেন্টকে দেওয়া হয় তাহলে ওটা ইট অ্যাক্টস অ্যাজ আ মেডিসিন। আর যখনই ডোজটা উপরের দিকে হয়ে যায় তখনই ওটা হয়ে যাবে লিথাল ডোজ। লিথাল ডোজ মানে হচ্ছে ওটা পয়জন আর ইটস এ টক্সিক সাবস্টেন্স। পালমোনারি ডিপ্রেসেন্ট কিছু আছে, যেমনি কার্বন মনোঅক্সাইড, কোল গ্যাস। মিসলেনিয়াস এর ভেতরে অ্যানালজেসিক্স, অ্যান্টিডিপ্রেসেন্ট, অ্যান্টিহিস্টামিনস, হ্যালুসিনোজেন্স, এগুলো হচ্ছে কিছু ক্লাসিফিকেশন। আচ্ছা, অ্যাকিউট পয়জনিং। অ্যাকিউট মানে হচ্ছে যেটা সাডেন হয়, ইনস্ট্যান্ট হয়, সেটা হচ্ছে অ্যাকিউট পয়জনিং। দ্য অ্যাকিউট পয়জনিং সিমটমস appears immediately after the poisoning happens. They are much severe in intensity and may lead to death. যেরকম অ্যানাফাইল্যাক্সিস, ভমিটিং, ডায়রিয়া, কনভালশন or কোমা, এগুলো অ্যাকিউট পয়জনিং এর ইমিডিয়েট কিছু এফেক্ট দেখা যায়। আর অ্যাকিউট পয়জনিং হচ্ছে প্রচন্ড সিভিয়ার হয়, খুব কম ডিউরেশন অফ টাইম দেয় তোমাকে, আর সেই খুব কম ডিউরেশনের যদি ম্যানেজমেন্ট ঠিকঠাক ভাবে না হয় তাহলে পেশেন্ট মারা যেতে পারে। ক্রনিক পয়জনিং মানে হচ্ছে পেশেন্ট অনেক দিন ধরে সেই পয়জনের কন্ট্যাক্টে আছে কিন্তু ডোজ হচ্ছে খুবই কম। ডোজ খুব কম হবার জন্য তার কিন্তু ওই অ্যানাফাইল্যাক্সিস দেখা যাবে না। তার হ্যাঁ অবশ্যই পেটের কিছু রোগ দেখা যাবে, জিআই ইরিটেশন হবে, বোন ম্যারো ডিপ্রেশন হবে, লং টার্মের কিছু কিছু প্রবলেম ওর শরীরের ভিতরে দেখা যাওয়া স্টার্ট হবে। যেরকম হচ্ছে আর্সেনিক। আর্সেনিকে দুটোই হয়, অ্যাকিউট পয়জনিং ও হয় আর তোমার ক্রনিক পয়জনিং ও হয়। এবার ক্রনিক পয়জনিং এর কেস হচ্ছে সব থেকে বেশি ইন্ডিয়াতে। তার কারণ হচ্ছে কি, মাটি থেকে যে জলটা উঠছে অনেক সময় আর্সেনিক যুক্ত থাকছে। অ্যামাউন্ট অফ আর্সেনিকটা এতটাই কম থাকছে কি সে অ্যাকিউট পয়জনিং করতে পারছে না, কিন্তু লং টার্মে যদি শরীরের ভেতরে ঢুকতে থাকে তাহলে সেই পেশেন্ট গুলোর ভেতরে জিআই ডিস্টারবেন্স দেখা যায়, বোন ম্যারো ডিপ্রেশন দেখা যায়, হাত পা বেঁকে যায়, আর কি কি সব ডিফর্মিটিস গুলো স্টার্ট হয়। আচ্ছা, একটা ট্রিটমেন্ট প্রসিজিওর আছে। প্রতিটা পয়জনিং এর মানে নিজস্ব ট্রিটমেন্ট গাইডলাইন আছে, কিন্তু ট্রিটমেন্ট গাইডলাইন একটা ইন জেনারেলও আছে। যদি কাউকে কেউ মানে অ্যাকিউট পয়জনিং কিংবা ক্রনিক পয়জনিং হয় কাউরির, তাহলে একটা মানে জেনারেল গাইডলাইন আছে। সেই জেনারেল গাইডলাইনটা হচ্ছে 5টা বেসিক পয়েন্ট আছে, এ বি সি ডি ই। এটা কি? এ হচ্ছে রিমুভ আনঅ্যাবজর্বড পয়জন ফ্রম দ্য বডি। বি হচ্ছে এক্সক্রিট, শরীর থেকে বার করে দাও, অ্যাবজর্বড পয়জন ফ্রম দ্য বডি। তার মানে হচ্ছে কি, এ অ্যালফাবেট এ যেটা দেওয়া আছে, তার মানে হচ্ছে কেউ যদি পয়জন খেয়ে থাকে তার পেটের ভিতরে কিছু আনঅ্যাবজর্বড পয়জন আছে, সেইটাকে বার করে ফেলার চেষ্টা করে। বি হচ্ছে যেই পয়জনটা শরীরের সিস্টেমিক সার্কুলেশনের ভেতরে ঢুকে গেছে সেইটাকে এক্সক্রিট করাবার চেষ্টা করো। সি হচ্ছে স্পেসিফিক অ্যান্টিডোট যেটা আছে সেটা ইউজ করো। 4 নম্বর হচ্ছে পয়জনিং যখনই হচ্ছে কিছু কিছু বডির ভেতরে এফেক্টস দেখা যাচ্ছে, তার ব্যাড এফেক্টস গুলো দেখা যাচ্ছে, সেই সিমটমস গুলোকে ট্রিটমেন্ট করো। লাস্ট হচ্ছে পেশেন্টের
জেনারেল কন্ডিশন আর অ্যালার্টনেসটাকে অবজার্ভ, সে অ্যালার্ট আছে কিনা অর সে আনকনসিয়াস হয়ে গেছে কিনা সেটাকে অবজার্ভ। ঠিক আছে, এবার আমরা একটু ডিটেলে দেখব রিমুভাল অফ আনঅ্যাবজর্বড পয়জন। পয়জন যেটা ইনহেলেশনের মাধ্যমে যাচ্ছে, পয়জন শুড বি ইমিডিয়েটলি, পেশেন্ট শুড বি ইমিডিয়েটলি রিমুভ ফ্রম away from the site of toxic gas। তার মানে কারোর যদি নিঃশ্বাসের মাধ্যমে তোমার পয়জনাস গ্যাসটা গেছে, তো পেশেন্টকে সবার আগে সেই কন্ট্যাক্ট থেকে সরাও, তাকে ফ্রেশ এয়ারে নিয়ে এসে রাখো। ফ্রেশ এয়ারে নিয়ে এলে ফার্দার পয়জনিংটা হবে না। আর যদি পয়জন স্কিন, আই অর ঘা মানে উন্ডের মাধ্যম থেকে যদি শরীরের ভিতরে ঢুকেছে, তাহলে জল দিয়ে সেই জায়গাটাকে ধুতে থাকো। জল দিয়ে ধুলে সেই জায়গা থেকে পয়জনটা, এক্সেস আনঅ্যাবজর্বড পয়জন বয়ে চলে যাবে। নাম্বার 3, যদি ইনজেকশনের মাধ্যমে দেওয়া থাকে তাহলে কিছু করার নেই, সেটা অলরেডি ব্লাডের ভিতরে সিস্টেমিক সার্কুলেশনে ঢুকে গেছে। এবার ইনজেকশন অনেক রকম ভাবেই দেওয়া হয়। এক হচ্ছে ইন্ট্রাভেনাস। ইন্ট্রাভেনাসে তুমি কিচ্ছু করতে পারবে না, কারণ কি ইন্ট্রাভেনাস মানে হচ্ছে সে ডাইরেক্টলি হার্টে পৌঁছে দিচ্ছে। ভেরাস যদি ইন্ট্রামাসকিউলার যদি হয় অর স্নেক বাইটটাই যদি আমি ধরি, বাই ইনজেকশন পয়জনটাকে শরীরের ভেতরে ঢোকানো, তো সেটা মাসলস এর ভেতরে আছে, আর মাসলসে ডিপোর্ট ফরমেশন হয় অনেক সময় ড্রাগের, আর সেখান থেকে স্লোলি রিলিজ হয় সিস্টেমিক সার্কুলেশন। তো যদি পসিবল হয় যেখানে স্নেক বাইট হয়েছে কিংবা যেই জায়গাতে পয়জনটা ঢুকেছে সেই জায়গাটাকে হার্টের লেভেল থেকে উপরে রাখতে হবে, তাহলে ব্লাড ফ্লোটা কম হবে। ব্লাড ফ্লো কম হলে সিস্টেমিক সার্কুলেশনে একটু কম মিশবে। সেকেন্ড জিনিস হচ্ছে টর্নিকুয়েট। টর্নিকুয়েট মানে হচ্ছে একটু টেনে দড়ি দিয়ে বেঁধে রাখা, কিন্তু এই প্রসেসটা না আউটডেটেড হয়ে গেছে, এখন এগুলো করতে মানা করছে। এই মুহূর্তে টর্নিকুয়েটের জায়গায় বলছে কি তুমি ক্রেপ ব্যান্ডেজ ইউজ করো, আর সেই জায়গাটা টাইট করে সেই পোর্শনটাকে তুমি টাইট করে ক্রেপ ব্যান্ডেজ দিয়ে বেঁধে রাখো। ক্রেপ ব্যান্ডেজ দিয়ে বেঁধে রাখলে দুটো গুড সাইড হয়। ওয়ান, ইমোবিলিটি, মানে তুমি সেই জায়গাটা নড়াতে পারছো না। তুমি যখনই নড়াতে পারছো না, তোমার মাসলস কাজ করছে না, মাসলস কাজ না করার জন্য মোর অ্যামাউন্ট অফ ব্লাড এন্ড অক্সিজেন নট রিকোয়ার্ড, তাহলে ব্লাড ফ্লোটা ন্যাচারালি কমে গেল। নাম্বার 2, যখনই ওটা টাইট করে বাঁধা আছে, এমনি তোমার ব্লাড ভেসেলস গুলো একটুখানি ওটাকে কম্প্রেস করা হচ্ছে, আর কম্প্রেস করলে সে ব্লাড ফ্লো অত স্পিডে হবে না। আচ্ছা, নেক্সট হচ্ছে কেউ যদি ওরালি মানে পয়জন ইনটেক করে থাকে, তাহলে সব থেকে প্রথমে হচ্ছে ওকে বমি করাতে হবে। এবার সব ধরনের পয়জনে কিন্তু বমি করানোটা ঠিক নয়, তার কারণ হচ্ছে কিছু কিছু পয়জন আছে যেগুলো হচ্ছে কোরোসিভ সেকশনে আমরা পড়লাম। কোরোসিভ সেকশনে যেগুলো আমরা পড়েছি, যেমনি হচ্ছে স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেস, বমি করালে যেটা হচ্ছে সে আবার করে জিআই ট্র্যাকটাকে পুড়িয়ে দিচ্ছে, আর জিআই ট্র্যাকটাকে পুরোপুরি নষ্ট করে দিচ্ছে। একবার নষ্ট হয়েছে খাবার সময়, তাও কিছুটা যদি বেঁচে থাকে সেটাকে বমি করাবার সময় আবার করে পুড়িয়ে দিচ্ছে। তো সেই ধরনের পেশেন্ট গুলোর জন্য রাইলস টিউব ইউজ করতে হয়, আর রাইলস টিউব দিয়ে সেই পেটের ভেতরের গ্যাস্ট্রিক লেভেলটা বার করতে হয়। আচ্ছা, কিভাবে বমি করাতে হয়? ধরো অন্য কিছু যদি খেয়ে থাকে যেটা কোরোসিভ আইটেমের ভেতরে পড়ছে না, তাহলে তোকে বমি করিয়ে করাতে হবে। ধরো কেউ, স্যার আপনি তার মানে বলতে চাইছেন যে মানে শরীরের ভিতরে এন্ডোস্কোপিক যেটা করেনি, এন্ডোস্কোপি, ওই যেটা বললেন একটা লন ভরে ভিতরে সেটা বমি করানো হয়, মানে ওই এন্ডোস্কোপিক যেটা করা হয়। এন্ডোস্কোপি তো অনেক বড় ব্যাপার হয়ে গেল। রাইলস টিউবের দাম হচ্ছে তো 50 টাকা। এই রাইলস টিউব মোটামুটি, হ্যাঁ একটা প্লাস্টিকের টিউব হয় যেটা নাক দিয়ে জেনারেলি ঢুকায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা প্লাস্টিকের হয় না, এটা হচ্ছে রাবারের টিউব। রাবার, ল্যাটেক্স। রাবারের হয়, রাবার হয়, কেন কি এটা ফ্লেক্সিবিলিটি থাকতে হবে, একটু স্ট্রেচেবিলিটি থাকতে হবে। আর এই টিউবটা পেটের ভেতর পর্যন্ত চলে যায় নাক দিয়ে ঢোকাবার পরে। অনেক আনকনসিয়াস পেশেন্ট
যাদেরকে স্যালাইন চলে না কিন্তু মুখ দিয়ে খাওয়া মানা আছে ফর এনি রিজন হতে পারে, তাদেরকে রাইলস টিউব দিয়ে খাওয়ানো হয়। ইনফ্যাক্ট অনেক ছোট বাচ্চাকেও রাইলস টিউব দিয়ে খাওয়ানো হয়। ঠিক ওই রাইলস টিউব দিয়ে পেটের ভেতরে সেটা পৌঁছে দিয়ে বড় ধরনের সিরিঞ্জ দিয়ে পেটের ভেতরে গ্যাস্ট্রিক লেভেলটাকে টেনে নেয়, সাক করে নেয়, সাকশন করে নেয়। এবার সাকশন করে নিচ্ছে, তাহলে কি হচ্ছে, স্টমাকের ভেতরে আনইউজড বলা ভুল, আনঅ্যাবজর্বড পয়জন যেটা আছে সেইটা ওর সাথে চলে আসছে। ভালো কথা, একবার চলে এলো। সেকেন্ড বার কি করছে, লিউক ওয়ার্ম ওয়াটার তার ভিতরে রাইলস টিউবের মাধ্যমে আবার পেটের ভিতরে পৌঁছে দিচ্ছে। পেটের ভিতরে যখনই পৌঁছে দিচ্ছে, অনেক জায়গাতে যেটা কনসেন্ট্রেটেড ফর্মে আছে পয়জনটা, সেটা একটু ডাইলুট হচ্ছে, ডাইলুট হবার সাথে সাথে সেটা সাক করে টেনে নিচ্ছে। এই করে স্টমাক ওয়াশ হচ্ছে আর সেই গ্যাস্ট্রিক লিভেজটাকে টেনে নিয়ে পরিষ্কার করা হচ্ছে। এটাকে স্টমাক ওয়াশ বলে। অনেকজন বাড়িতে রাগারাগি করে ঘুমের ওষুধ খেয়ে নেয়, তো ওই ঘুমের ওষুধ খেয়ে নেওয়ার পরে তো মারা তো যায় না, হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাবার সাথে সাথে পেটের ভিতরে রাইলস টিউব ভরে আর গরম জল ভরে আর টানে, গরম জল ভরে আর টানে। তাহলে কি হচ্ছে, পুরোটা পেটের ভিতরে আনঅ্যাবজর্বড যে ড্রাগ গুলো আছে সেগুলো সব টেনে বার করে ফেলে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এবার যদি বমি করাতে হয় তাহলে তোমাকে নিতে হবে মাস্টার্ড পাউডার 15 গ্রাম, কমন সল্ট 2 tablespoon, ipecac powder 1 to 2 gram, ammonium carbonate 1 to 2 gram, zinc sulfate 1 to 2 gram in 200 ml water. ঠিক আছে, অবশ্যই আমাদের এখানে পসিবল নয় বাড়ির মধ্যে। বাড়ির মধ্যে আমরা কি করি, এক্সেস নুন জল খাইয়ে দেওয়া হয়। প্রচন্ড বেশি নুন জল যখনই খাইয়ে দেওয়া হচ্ছে, সেই পেশেন্ট এমনি বমি করে দেয়। ঠিক আছে, তো এটা হচ্ছে দুটো প্রসেস, বাড়িতে নুন জল খাইয়ে বমি করানো হয়, আর যখনই তুমি কোনো ডিসপেন্সারি কিংবা কোনো হসপিটাল নার্সিং হোমে যাবে তাহলে বমি করাবার জন্য ইপিক্যাক পাউডার ওরা ইউজ করে, আর তার সাথে স্টমাক ওয়াশ ওরা করছে। ঠিক আছে, এবার এক্সক্রিশন অফ অ্যাবজর্বড পয়জন। কিছু পয়জন তো ভাই অ্যাবজর্ব হয়েই যাবে। এবার কেউ যদি 6 ঘন্টা আগে খেয়ে থাকে তাহলে ওর স্টমাক ওয়াশ করা হচ্ছে আননেসেসারি। 6 ঘন্টা মানে হচ্ছে সে স্টমাক থেকে ডাউন ওয়ার্ডস নেমে চলে গেছে, সে স্মল ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্ব হওয়া স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এইরকম পেশেন্ট গুলোকে স্টমাক ওয়াশ করিয়ে লাভ নেই। এরকম পেশেন্ট গুলোকে যেটা করতে হবে সেগুলো হচ্ছে অ্যাবজর্বড ওষুধ যেটা যেটা পয়জন আছে সেইটাকে কিভাবে শরীর থেকে বার করা যায় সেটা ভাবতে হবে। আমরা সবসময় জানি কিংবা ছোটবেলা থেকে পড়ে এসেছি, যাই ওষুধ খাই না কেন তার রুট অফ এক্সক্রিশন অনেকগুলো থাকে, কিন্তু মেজর রুট অফ এক্সক্রিশন হচ্ছে কিডনি। কিডনি থেকে আমাকে ওইটা শরীর থেকে বেরিয়ে চলে যাবে। তাই আমরা সবসময় যে কোনো ভাইরাল ডিজিজ কিংবা যখনই আমরা বেশি কঠিন ওষুধ খাই তখনই ডক্টর বলে কি টেক প্লেন্টি অফ ওয়াটার, গুছিয়ে জল খাও। যত জল খাবে তত বেশি ফিল্টারেশন হবে, আর ফিল্টারেশন হলে তোমার ব্লাডের ভেতর থেকে সব টক্সিনস গুলো ইউরিনের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে চলে যায়। এবার যদি জোর করে ইউরিন করাতে হয় তাহলে ফার্মাকোলজি চ্যাপ্টারে আমরা ডায়োরেটিক্স পড়েছি, সেই ডায়োরেটিক্স থেকে দুটো চুজ করে নেবো, ক্লোরথায়াজাইড অর ম্যানিটল। সেটা আইভি ইনজেকশন ফর্মে দেবো। আইভি ইনজেকশনে দিলে সেটা শরীর থেকে একটু স্পিডে বেরোনো স্টার্ট হয়ে যাবে ইউরিনের মাধ্যমে, কিডনি সেটাকে ফিল্টার করে এক্সক্রিট আউট করে দিতে পারে। সেকেন্ড হচ্ছে ক্যাথারটিক্স দেবো আমরা। জানো কি বাউল মুভমেন্টটা খুব ফাস্ট হয়েছে, আর বাউল মুভমেন্ট ফাস্ট হয়ে গেলেই অনেক অ্যাবজর্বড পয়জনস গুলো সব শরীর থেকে বেরিয়ে যাবে। কিছু জায়গাতে আমরা হট প্যাকস দেবো, যেরকম কোল্ড প্যাকস হয়, ঠান্ডা বরফের কোল্ড প্যাকস হয়, ঠিক ওই রকমই হট প্যাকস হয়। তাহলে এক্সেস সোয়েটিং হবে। এক্সেস সোয়েটিং যদি হয় তাহলেও পেরিফেরাল ব্লাড ফ্লোতে যেগুলো তোমার ঢুকে বসে আছে সেইগুলো সব বেরিয়ে চলে যাবে, পয়জনস গুলো শরীর থেকে বেরিয়ে যাবে। তাও যদি হয় না, ছোট বাচ্চাদেরকে এইসব জিনিস করা সম্ভব নয়, তাদেরকে আমরা পেরিটোনিয়াল ডায়ালিসিস করানো হবে। পেরিটোনিয়াল ডায়ালিসিস করালে ব্লাড পিউরিফিকেশন
আদার দেন কিডনি, কেন কি বাচ্চাদের কিডনি অতটা স্ট্রং থাকে না, তাই পেরিটোনিয়াল ডায়ালিসিস করিয়ে তাদেরকে বাঁচানো। কিছু বড়, তাদেরও যদি কন্ডিশন খুব র্যাপিডলি খারাপ হয় তাহলে তাদেরকেও ডায়ালিসিস করে তার ব্লাডটাকে পরিষ্কার করা। ঠিক আছে, সরি। আচ্ছা, আর লাস্ট অপশন হচ্ছে ব্লাড ট্রান্সফিউজ করে অর ফ্লুইড কন্টিনিউয়াসলি শরীরের ভিতরে ভরে সেটাকে পরিষ্কার করা। আচ্ছা, তারপরে হচ্ছে ইউজ অফ স্পেসিফিক অ্যান্টিডোট। অ্যান্টিডোট হচ্ছে ওই সাবস্টেন্স গুলো যেটা স্পেসিফিক্যালি পয়জনটাকে গিয়ে নালিফাই করে। ঠিক আছে, তো পয়জন এর কেমিক্যাল স্ট্রাকচারটা বুঝে অ্যান্টিডোট গুলো তৈরি করা হয়। সেই অ্যান্টিডোট গুলো পয়জনের যেগুলো স্পেসিফিক সাইট থাকে সেই সাইট গুলোকে গিয়ে অ্যাটাক করে সেটাকে নালিফাই করে দেয় আর ইম্পোর্টেন্ট করে দেয়, তার শরীর থেকে বার করতে সাহায্য। ফিজিক্যাল অ্যান্টিডোট হচ্ছে ফ্যাট অয়েল, এগ অ্যালবুমিন, এগুলোকে ইউজ করা হয়। যদি কেউ বিষ খেয়ে থাকে তাকে ইমিডিয়েটলি কাঁচা ডিম খাইয়ে দেওয়া হয়, কিংবা বাড়িতে যে এডেবল অয়েল আছে সেই অয়েল খাইয়ে দেওয়া হয়। তাহলে কি হচ্ছে, তোমার মিউকাসটার একটা কোটিং পড়ে যাচ্ছে ওপরে, আর কোটিং যখনই পড়ে যাচ্ছে পেট পর্যন্ত, একদম স্টমাক পর্যন্ত কোটিং পড়ে যাচ্ছে, তাহলে আনঅ্যাবজর্বড পয়জনটা অ্যাবজর্পশন আটকে গেল। ঠিক আছে, আর বানানা হচ্ছে অ্যান্টিডোট ফর গ্লাস পয়জনিং। ঠিক আছে, আমরা মেকানিক্যাল পয়জনিং এ গ্লাস পয়জনিং দেখছি। এই যে ক্লাসিফিকেশন অফ পয়জনের ভেতরে মেকানিক্যালের ভেতরে দেওয়া আছে পাউডার্ড গ্লাস অ্যান্ড ডায়মন্ড ডাস্ট। তার মানে হচ্ছে ছোট ছোট পার্টিকেলস গ্লাসের কিংবা ডায়মন্ডের, সেটা নিঃশ্বাসের সাথে গিয়ে ট্র্যাকিয়ার ভেতরে ঢুকে বসে থাকে, আর ট্র্যাকিয়া আর তার ভেতরে ইসোফেগাস সেই সব জায়গাগুলোতে গিয়ে চিপকে থাকে। কন্টিনিউয়াসলি এরকম ভাবে যদি ঢুকতে থাকে তো ফাইন কাটস লাগতে থাকে, আর সেখান থেকে হেমারেজ হয়ে পেশেন্ট মারা যেতে পারে। বানানা হচ্ছে সফট, স্টিকি, যখনই খাচ্ছে পেশেন্ট ওই ডাস্ট পার্টিকেল যেগুলো আছে সেই ডাস্ট পার্টিকেল গুলোকে সে অ্যাডজর্ব করছে, নিজের আউটার লেয়ারটাতে চিপকে নিচ্ছে, চিপকে সেটাকে পেটের ভেতরে নিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, তো বানানা হলো। অ্যালকোলয়েড পয়জনিং এর জন্য অ্যাক্টিভেটেড চারকোল হচ্ছে খুবই ভালো। অ্যাক্টিভেটেড চারকোল ইউজ করা হয় অ্যালকোলয়েডাল পয়জনিং এর জন্য। কেমিক্যাল অ্যান্টিডোট আছে কিছু। Some antidote reacts chemically with poison to neutralize it. Antidote magnesium oxide, calcium oxide, এই দুটোই হচ্ছে বেসিক ইন নেচার। যদি কাউরির অ্যাসিডিক পয়জন খেয়ে থাকে তাহলে তাকে ইমিডিয়েটলি ম্যাগনেসিয়াম অক্সাইড কিংবা ক্যালসিয়াম অক্সাইড খাওয়াতে, তাহলে সেই অ্যাসিড বেস রিয়াকশন করে সেটা নালিফাই হয়ে যাচ্ছে। ম্যাগনেসিয়াম সালফেট ফর কার্বনিক অ্যাসিড পয়জন। Sulfates of alkalis, মানে alkalis earth metal. Sulfates of alkalis for lead poisoning. lead poisoning এর আরো বেটার অপশনস অ্যাভেলেবল আছে, আমরা একটু পরে দেখবো সেটা। Lime for oxalic acid poisoning. Copper sulfate for phosphorus poisoning. Tannins for alkaloidal poisoning. ঠিক আছে, এগুলো খুব শর্ট আনসারে জিজ্ঞেস করে, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। ফিজিওলজিক্যাল অ্যান্টিডোট, মানে যেটা ফিজিওলজিক্যাল অ্যান্টিডোট মানে হচ্ছে যেই ড্রাগ গুলো আমাদের সিস্টেমিক সার্কুলেশনের ভেতরে অ্যাবজর্ব হয়ে গেছে, সেই সিস্টেমিক সার্কুলেশন থেকে সেটাকে বার করে ফেলতে হবে, তাহলে তারও কিছু অ্যান্টিডোট আছে। মরফিন পয়জনিং এর জন্য ন্যালেক্সন হচ্ছে ড্রাগ অফ চয়েস। মরফিন মানে হচ্ছে আফিম, ওপিয়েড পয়জনিং, তার জন্য ন্যালেক্সন হচ্ছে ড্রাগ অফ চয়েস।
এটা হচ্ছে অ্যান্টিডোট। অ্যাট্রোপিন হচ্ছে অর্গ্যানো ফসফরাস কম্পাউন্ড পয়জনিং। অর্গ্যানো ফসফরাস কম্পাউন্ড হচ্ছে যেটা ধান খেতে পেস্টিসাইড হিসাবে ইউজ করা হয়। অনেক গ্রামে গঞ্জে এই অর্গ্যানো ফসফরাস কম্পাউন্ডের পয়জনিং এর জন্য অনেকজন মারা যায়। তার অ্যান্টিডোট হচ্ছে অ্যাট্রোপিন। ঠিক আছে। BAL আর EDTA can be used in arsenic poisoning। যে জায়গাতে আর্সেনিক পয়জনিং খুব বেশি আছে, জলের ভেতরে আর্সেনিকের পরিমাণ বেশি আছে, আর ক্রনিক পয়জনিং এর জন্য তাদের শরীরের ভেতরে কিছু এফেক্ট দেখা যাচ্ছে, সেখানে EDTA and BAL দেওয়া হয়। EDTA and BAL হচ্ছে চিলেট ফরমেশন করে। চিলেট, চিলেট মানে হচ্ছে মাছের জালে মাছ ধরা। মাছের জাল দেখেছিস তো, নেট, নেট লাইক স্ট্রাকচার থাকে, সেই নেট লাইক স্ট্রাকচারটা যখন জলের মধ্যে ফেলছে, মাছগুলো ওর ভেতরে ফেঁসে যাচ্ছে, সে আর কিছুতেই বেরোতে পারছে না, তারপরে আস্তে করে ওকে টেনে তুলে নিচ্ছে। ঠিক ওই রকমই BAL and EDTA চিলেট ফরমেশন করে। যত হেভি মেটালস আছে তার অ্যাক্টিভ সাইট গুলোতে গিয়ে ও অ্যাটাক করছে আর একটা বড় স্ট্রাকচার তৈরি করে দিচ্ছে। সেই বড় স্ট্রাকচারটা কিছুতেই ভাঙতে পারছে না, সে শরীর থেকে এক্সক্রিট আউট হয়ে যাচ্ছে। আচ্ছা, BAL এর ফুল ফর্ম হচ্ছে ব্রিটিশ অ্যান্টিলুইসিড অর ডাইমার ক্যাপরল। এটা মনে রাখতে পারো, ডাইমার ক্যাপরল। ডাইমার ক্যাপরলের যত হেভি মেটালস আছে, এই হেভি মেটালস গুলো আমাদের এনজাইম সিস্টেমটাকে নষ্ট করে। তার কারণ হচ্ছে এনজাইম সিস্টেমে থায়োল গ্রুপ থাকে। থায়োল গ্রুপ মানে হচ্ছে SH। এই থায়োল গ্রুপে গিয়ে হেভি মেটালস গুলো অ্যাটাক করে আর সেই এনজাইমটাকে নষ্ট করে। ঠিক আছে, যখনই এনজাইম নষ্ট হয়ে যাবে আমাদের শরীরের ভিতরে তো অনেক প্রবলেম দেখা যাবেই, আমাদের মেটাবলিজম ঠিকঠাক হবে না। ঠিক আছে, তো এই ডাইমার ক্যাপরলের ভেতরে কিছু থায়োলস গ্রুপ অলরেডি দেওয়া আছে। সেই থায়োলস গ্রুপ গুলো প্রচন্ড অ্যাক্টিভ আর যেরকম ভাবেই হেভি মেটালস পাচ্ছে তার সাথে গিয়ে বাইন্ডিং করে নিচ্ছে। ঠিক ওই রকমই EDTA, এথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটেট, এটা হচ্ছে একটা জালের মতন, সে হেভি মেটালস গুলো যখনই পাচ্ছে সে তাকে ধরে নিচ্ছে। আচ্ছা, EDTA এর ডোজ হচ্ছে 75 mg per kg বডি ওয়েট ইন্ট্রামাসকিউলার। কাউরির ওজন যদি 100 কেজি হয় তাহলে ওর দরকার হচ্ছে 7500 mg, মানে 75 গ্রাম 24 ঘন্টার ভেতরে ইন্ট্রামাসকিউলার EDTA দিতে হবে। ঠিক আছে, ঠিক ওই রকমই পেনিসিলিনামিন আর ডেসফেরক্সামিন চিলেট ফরমেশন করে আর চিলেট ফরমেশন করে হেভি মেটালস কে দূর। আচ্ছা, এটা আমার কি বলে উইকিপিডিয়া থেকে নেওয়া ছবি। ডাইমার ক্যাপরল দেখতে কিরকম হয়? ডাইমার ক্যাপরলের মাথায় আছে দুটো SH। এই SH কোথায় গেল? লেড। এই যে হেভি মেটাল হ্যাভ এফিনিটি উইথ থায়োল গ্রুপ, আর এই থায়োল গ্রুপটা থাকে আমাদের এনজাইমে। ঠিক ওই রকমই ডাইমার ক্যাপরলের ভেতরেও এইরকম দুটো SH গ্রুপ আছে, থায়োল গ্রুপ আছে। তো হেভি মেটাল যখনই পাচ্ছে থায়োল গ্রুপ এর সাথে অ্যাটাচ হয়ে যাচ্ছে আর নালিফাই হয়ে যাচ্ছে। এটা হচ্ছে EDTA এর স্ট্রাকচার। EDTA এর স্ট্রাকচারে যদি তুমি খুব মনোযোগ দিয়ে দেখো তাহলে এখানে OH গ্রুপ পাচ্ছ 1 2 3 4, চারটে OH গ্রুপ। এই চারটে OH গ্রুপ থেকে বড় ব্যাপার হচ্ছে এইখানটা দেখো, C ডাবল বন্ড OOH, মানে এটা হচ্ছে কার্বক্সিলিক গ্রুপ। কার্বক্সিলিক গ্রুপ মানে হচ্ছে এটা কার্বক্সিলিক অ্যাসিড, সে ইজিলি H আয়ন ডোনেট করতে পারবে।
তো এইচ আয়ন ডোনেট করে দিচ্ছে, তাহলে কটা এইচ আয়ন ডোনেট করলো? 4টে এইচ আয়ন ডোনেট করলো। আর আছে এখানে 2টো নাইট্রোজেন। নাইট্রোজেনের আমরা জানি কি লোন পেয়ার অফ ইলেকট্রন থাকে। লোন পেয়ার অফ ইলেকট্রন থাকার জন্য তার মাথায় আর একটা ও অ্যাড করতে পারে। আচ্ছা, মেটাল যখন আসছে, মেটালকে সে ইডিটিএ ঠিক এইরকম ভাবে ধরে ফেলছে, একদম মাছের জালের মতন একটা মাছকে ধরে ফেলে। এজ গ্রুপটা বেরিয়ে গেছে, মেটালস মানে হচ্ছে মাথায় প্লাস সাইন। প্লাস সাইন মানে হচ্ছে এফিনিটি টুয়ার্ডস নেগেটিভ। এফিনিটি টুয়ার্ডস নেগেটিভ থাকার জন্য এইচ আয়ন যেটা ছিল এইচ পজিটিভ সেটা বেরিয়ে চলে গেল। অক্সিজেনের মাথায় নেগেটিভ আছে, সে মেটালের সাথে বন্ডিং করে সেটাকে পুরোপুরি ভাবে ধরে ফেলছে। এটা হচ্ছে ইডিটি এর মোড অফ অ্যাকশন। তাহলে যত হেভি মেটাল পয়জনিং আছে, হেভি মেটাল পয়জনিং এ তোমার এটা কাজ করবে ইডিটি এ। আর কাজ করবে ডাইমার ক্যাপরল। ডাইমার ক্যাপরলটা একটু অন্য ওয়েতে কাজ করছে, আর ইডিটি এটা একটু অন্য ওয়েতে কাজ করছে, কিন্তু দুজনকারই কাজ হচ্ছে চিলেট ফরমেশন। আচ্ছা, জেনারেল ট্রিটমেন্ট অফ পয়জনিং। Universal antidote. When the nature of ingested poison is unknown, universal antidote is used. ইউনিভার্সাল অ্যান্টিডোটের ভিতরে কি কি আছে? ম্যাগনেসিয়াম অক্সাইড আছে 1 পার্ট। এই ম্যাগনেসিয়াম অক্সাইডটা কি করছে? যদি আচ্ছা, ইউনিভার্সাল অ্যান্টিডোট আমরা কেন দেবো? যদি কোনো পেশেন্টকে আনা হয় আর সেই পেশেন্ট ঠিকঠাক ভাবে এটা না বোঝা যায় কি কি ধরনের ওর পয়জনিং হয়েছে, তাহলে তাকে ইউনিভার্সাল অ্যান্টিডোট দিয়ে আমরা ঠিক করার চেষ্টা করব। ম্যাগনেসিয়াম অক্সাইডের কাজটা হচ্ছে, যদি মেবি পেশেন্ট অ্যাসিডিক কিছু খেয়ে থাকে, তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড তাকে নিউট্রালাইজ করে দিচ্ছে। ট্যানিক অ্যাসিড দিচ্ছে পার্ট 1, মানে 1 পার্ট, পার্ট 1 নয়, সরি, একটা পার্ট। মানে আমি যদি গ্লাসের হিসাবে ভাবি, ম্যাগনেসিয়াম অক্সাইড 1 গ্লাস নিল, 1 গ্লাস নিল ট্যানিক অ্যাসিড। ট্যানিক অ্যাসিড নেবার পরে অ্যাক্টিভেটেড চারকোল নিল 2 গ্লাস। এইটা হচ্ছে আমার ইউনিভার্সাল অ্যান্টিডোট। ঠিক আছে, ট্যানিক অ্যাসিড কি করছে? ট্যানিক অ্যাসিড করছে যদি অ্যালকোলয়েডাল পয়জনিং হয়, গ্লাইকোসাইড পয়জনিং হয়, আর কিছু মেটালস এর পয়জনিং হয়, তাহলে ট্যানিক অ্যাসিড সেটাকে মেরে দিচ্ছে। এরকম কোন একটা খাবার বলতে পারবি যার ভিতরে ট্যানিক অ্যাসিড আছে? স্যার চা। গুড, চা। চাও আবার সিটিসি টি যেটা, তার ভিতরে ট্যানিক অ্যাসিড কন্টেন্ট অনেক বেশি। আর আমরা বলি না কড়ক চায়, ওই কড়ক চায় হচ্ছে অনলি বিকজ অফ ট্যানিন। ঠিক আছে, ফ্লেভারড চা মানে দার্জিলিং টি এর ভেতরে কিন্তু ট্যানিন অবশ্যই থাকে, কিন্তু কম্পারেটিভলি অনেক কম। অ্যাক্টিভেটেড চারকোল হচ্ছে অ্যাবজর্ব করে নেয় ভাই। যাই তুমি দেবে, টক্সিন, দুর্গন্ধ যুক্ত যাই তুমি দেবে, সে অ্যাবজর্ব করে নেবে। অ্যাবজর্ব তো নয়, অ্যাডজর্ব। আচ্ছা, তারপরে সিমটমস যেগুলো আছে, সেই সিমটমস গুলো ট্রিটমেন্ট করতে হয়। যেরকম যদি পেন থাকে তাহলে মরফিন দিয়ে ঠিক করতে হয়, সার্কুলেশন ফেলিয়ার থাকে তাহলে কার্ডিয়াক স্টিমুলেন্ট দিতে হবে, রেসপিরেটরি ফেলিয়ার থাকে তাহলে আর্টিফিশিয়াল রেসপিরেশন দিতে হবে, ডিহাইড্রেশন যদি থাকে তাহলে তাকে রিহাইড্রেট করতে হবে, স্যালাইন দিয়ে তাকে রিহাইড্রেট করতে হবে। ঠিক আছে, আর এই করেই তোমাকে জেনারেল কন্ডিশন অফ দ্য ভিকটিম তোমাকে দেখে নিতে হবে কি কি অবস্থায় আছে। ঠিক আছে, এগুলো কয়েকটা বইয়ের নাম আছে, যে বইগুলো হয়তো তোমরাও ইউজ করো। স্যার রাজর্ষি স্যার এই বইগুলোকে করেছি। ঠিক আছে, আচ্ছা, আর একটা স্লাইড আছে, সেই স্লাইডটা বেসিক্যালি আমার পড়ানোর থেকে তোমাদের মুখস্থ করাটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট। একটু ওয়েট করো, আমি একবার খুঁজে নিই। এটা হচ্ছে পার্ট 2। আমি দুটো স্লাইডই আমি এখনই পাঠিয়ে দিচ্ছি।
আচ্ছা, আমি যেহেতু মুখস্থ তো আমি করিয়ে দিতে পারবো না, আমি খুব শর্টেই যাচ্ছি। ইনসেকটিসাইড পয়জনিং, যেটা আমি বলছিলাম, অর্গানো ফসফরাস কম্পাউন্ড যেগুলো আছে সেগুলো হচ্ছে ইনসেকটিসাইড। তো এখানে দুটো পার্ট আছে। এক হচ্ছে ক্লাসিফিকেশন, যদি আমি দেখি তাহলে হচ্ছে অ্যালকাইল ফসফেটস, আর একটা হচ্ছে অ্যারাইল ফসফেট। তার এক্সাম্পল হচ্ছে হেক্সা ইথাইল টেট্রাফসফেট, শর্ট ফর্মে বলে HET। তারপরেরটা হচ্ছে টেট্রা ইথাইল পাইরোফসফেট, শর্ট ফর্ম হচ্ছে TEPP। তারপরে হচ্ছে অক্টামিথাইল পাইরোফসফোরামাইড, মানে এখানে আমাইড গ্রুপটাও যুক্ত আছে, শর্ট ফর্ম হচ্ছে OMPA। আর হচ্ছে ম্যালাথিয়ন। অ্যারাইল ফসফেটস গ্রুপের ভেতরে আছে প্যারাথিয়ন আর ডাইঅ্যাজানন। এগুলো হচ্ছে কয়েকটা known or খুব commonly used insecticides আর commonly used poisoning substance। ইনসেকটিসাইড যখন পয়জনিং হচ্ছে, এর পিছনে কিছু অ্যাক্সিডেন্টাল পয়জনিং হতে পারে, কিছু ডেলিবারেট পয়জনিং হতে পারে। ঠিক আছে, অ্যাক্সিডেন্টাল পয়জনিং মানে হচ্ছে যে মাঠে স্প্রে করতে গেছে ইনসেকটিসাইড, সামহাউ ভুল করে ওর হাতে পড়ে গেছে, তাহলে স্কিন থেকে সেটা অ্যাবজর্ব হবে। তাহলে প্রথমটাই আমরা জানি কি ওটা জল দিয়ে ধুতে হবে, কন্টিনিউয়াসলি ধুতে হবে, তাহলে আনঅ্যাবজর্বড পয়জনটা যেন শরীর থেকে বেরিয়ে চলে যায়। ঠিক আছে, এটাও হতে পারে কি বাড়িতে রাগারাগি করে কেউ খেয়ে ফেললো, তো সেই ধরনেরও পেশেন্ট আসতে পারে। তো আলটিমেটলি সিমটমস কিছু দেখা যাবে, তার ভেতরে খুব কমন সিমটমস হচ্ছে নজিয়া, ভমিটিং, ডায়রিয়া, অ্যাবডোমিনাল ক্র্যাম্পস, মাসলস টুইচিং, প্রফিউজ সোয়েটিং, সালাইভেশন। এগুলো হচ্ছে কয়েকটা। আর হার্ট বন্ধ হয়ে যেতে পারে, রেসপিরেশন প্যারালিসিস হয়ে যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, ফ্যাটাল ডোজ। ফ্যাটাল ডোজটা অতটা মুখস্থ করার দরকার নেই, তাও একবার দেখে রাখো। 160 mg যদি ইন্ট্রামাস্কুলার কেউ নিয়ে ফেলে হেক্সা ইথাইল টেট্রাফসফেটকে, আর ওরালি যদি 350 mg খেয়ে ফেলে, ঠিক আছে, ঠিক ওই রকমই তোমার বাদ বাকি যতগুলো আছে তার দেওয়া আছে। ট্রিটমেন্ট কি? নাম্বার 1 ট্রিটমেন্ট হচ্ছে ডিকন্টামিনেশন, মানে তাকে সব থেকে আগে সরাও পয়জনের জায়গা থেকে। নাম্বার 2 হচ্ছে আর্টিফিশিয়াল রেসপিরেশন দাও, CPR যেটাকে বলে, সেই CPR দাও, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন, সেইটা দাও। নাম্বার 3 হচ্ছে, আগেই বলেছিলাম এর আগের স্লাইড গুলোতে, কি ইনসেকটিসাইড পয়জনিং এ অ্যাট্রোপিন হচ্ছে ড্রাগ অফ চয়েস, ওটা হচ্ছে অ্যান্টিডোট। তো অ্যান্টিডোটে অ্যাট্রোপিন ইউজ করা হচ্ছে। আর মাসকারেনিক রিসেপ্টর মানে অ্যাসিটাইল কোলিন যেটা আছে, সেই অ্যাসিটাইল কোলিনটাকে তোলার জন্য পাইরিডিন অ্যালডক্সি মিথিওডেট, শর্ট ফর্মে PAM, সেটাকে দিতে হয় রিপিটেডলি। আচ্ছা, যদি ওরাল রুটে কেউ খেয়ে থাকে, DDT, এটা সরি, DDT যদি কেউ খেয়ে থাকে ওরাল রুটে, স্যালাইভেশন এক্সেস হবে, নজিয়া হবে, ভমিটিং হবে, অ্যাবডোমিনাল ক্র্যাম্প হবে। লিথাল ডোজ আর ফ্যাটাল ডোজ দেওয়া আছে এখানে। ট্রিটমেন্ট হচ্ছে সেটাকে গ্যাস্ট্রিক লেভেল, যেহেতু খেয়েছে পেটের ভিতরে আছে, সেটাকে রাইলস টিউব দিয়ে বার করে ফেলো আগে, সেটা হচ্ছে সব থেকে বুদ্ধিমানের কাজ। ঠিক আছে, অ্যাট্রোপিন আর অ্যাড্রিনালিন ইনজেকশন দাও, আর্টিফিশিয়াল রেসপিরেশন দাও, আর যা যা সিমটোমেটিক রিলিফ করতে হয় সেটা দাও। এন্ড্রিন কি আমি জানি না, এন্ড্রিন নিশ্চয়ই ওই ধরনেরই কিছু হবে। হেভি মেটালস, হেভি মেটালস এর প্রথমটাই হচ্ছে আর্সেনিক অ্যাকিউট পয়জনিং। অ্যাকিউট পয়জনিং এর ভেতরে এফেক্টটা খুব স্পিডে দেখা যাবে, সিভিয়ার GI ডিস্টারবেন্স হবে, ডিসপেজিয়া হবে, এপিগ্যাস্ট্রিক অ্যাবডোমিনাল পেন হবে, ভমিটিং হবে, ওয়াটারি ব্লাড ডায়রিয়া মানে স্টুল পাস হবে, জন্ডিস হবে, ক্র্যাম্পস আসবে, ক্যাপিলারিস গুলো ব্রেকডাউন হয়ে যাবে,
তো এই হেভি মেটাল পয়জনিং এর যে পেশেন্টটা আছে সবার আগে তার পেটের স্টামাক ওয়াশ করো। স্টামাক ওয়াশ করার পরে তাকে আইভি দাও সোডিয়াম থায়োসালফেট 1 গ্রাম ইন 10 ml স্টেরাইল ওয়াটার, আর ডাইমার ক্যাপ্রল ইনজেকশন দিতে থাকো। ডাইমার ক্যাপ্রল ইনজেকশন দেবার একটা প্রসেস আছে, এভরি 4 আওয়ার্স করে তাকে ডাইমার ক্যাপ্রল ইনজেকশন দিতে হয়। আর ব্যথাকে কমাবার জন্য মরফিন ইউজ করতে হবে। ক্রনিক পয়জনিং যদি থাকে, ক্রনিক পয়জনিং মানে হচ্ছে একজন দীর্ঘদিন ধরে আর্সেনিক যুক্ত জল খেয়ে যাচ্ছে, তার হবে ইমিডিয়েটলি তাকে সরাও, সেই জল যেন না খায়, সোডিয়াম থায়োসালফেট ইনজেকশন দাও আর ডাইমার ক্যাপ্রল দাও। এটাই হচ্ছে হেভি মেটালস ক্রনিকের ট্রিটমেন্ট। লেড পয়জনিং আছে, লেড পয়জনিং এ মেটালিক টেস্ট আসবে, ভমিটিং, অ্যাকিউটে কলিক পেন হবে, ব্ল্যাক ফিসেস, স্টুল পাস করবে ব্ল্যাক কালারের, কনস্টিপেশন হবে, ইউরিন সাপ্রেস হয়ে যাবে, হেডেক, লস অফ ভিশন, হ্যালুসিনেশন, এইসব প্রবলেমস গুলো আসবে। ঠিক আছে, স্টমাক ওয়াশ করতে হবে, ম্যাগনেসিয়াম সালফেট দিতে হবে আর ইডিটিএ দিতে হবে। ঠিক আছে, ইথিলিন ডাইয়ামিন টেট্রাঅ্যাসিটেট ওইটা খাওয়াতে হবে, সরি ইনজেকশনের মাধ্যমে দিতে হবে। ইডিটিএ দিলে চিলেট ফর্মেশন হবে, চিলেট ফর্মেশন হয়ে লেড বেরিয়ে যাবে শরীর থেকে। সেম উইথ লেড ক্রনিক পয়জনিং। মার্কারি পয়জনিং, মিনামাটা ডিজিজ নিশ্চয়ই তোরা শুনেছিস, সেখান থেকেই মিনামাটা ডিজিজের পর থেকেই অনেক চেঞ্জেস এসছে ওয়ার্ল্ডে। আচ্ছা, মার্কারি অ্যাকিউট পয়জনিং, মেটালিক টেস্ট, টাং মাউথ বিকামস গ্রেইশ হোয়াইট, ভমিটিং হবে, হোয়াইট মিউকাস উইথ ব্লাড বেরোবে, কোল্ড স্কিন, পেল ফেস, ডাইলেটেড পিউপল, রেনাল ফেলিয়ার আর লিভার ড্যামেজ। স্টমাক ওয়াশ করতে হবে, সোডিয়াম ফর্মালডিহাইড সালফক্সিলেট দিয়ে আর তার সাথে অ্যাক্টিভেটেড চারকোল দিয়ে পরিষ্কার করতে হবে পেটটাকে, আর ডিএএল ইন রেগুলার ডোজে দিতে হবে। ডিএল মানে হচ্ছে ডাইমার ক্যাপ্রল, ইন্ট্রামাস্কুলারলি দিতে হবে, তাহলে মার্কারি যেটা শরীরের ভিতরে আছে সে চিলেট ফর্মেশন করে শরীর থেকে যেন বেরিয়ে যায়। বারবিচুরেট তোরা পড়েছিস। বারবিচুরেটস যদি কেউ খেয়ে থাকে তাহলে তার নজিয়া, মেন্টাল কনফিউশন, রেসপিরেটরি ডিপ্রেশন, ড্রাউজিনেস, হাইপোটেনশন, স্কিন র্যাশেস, মাসল স্পাজম, এই ধরনের প্রবলেমস গুলো দেখা যাবে। সবার প্রথমে ভাই পেট পরিষ্কার করো, গ্যাস্ট্রিক লেভেল, স্টমাক ওয়াশ করো পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে। করার পরে artificial respiration to elevate BP, 2.5 গ্রাম of মেটারমিনল, গ্লুকোজের স্যালাইন দিতে হবে, পোরামিন intravenous 5 ml 25% followed by 10 ml 15 minutes and followed by 20 ml, মানে কোরামিন আইভি ইনজেকশনটা দিতে হবে। আর দরকার পড়লে হেমোডায়ালিসিস করতে হবে আর ডায়োরেসিস করাতে হবে, মানে পোস্ট ইউরিনেশন করাতে হবে। ওপিয়াম মানে হচ্ছে মরফিন পয়জনিং। মরফিন পয়জনিং এর ন্যালাক্সন আমরা প্রথমটায় পড়েছিলাম, এই ন্যালাক্সন ইনজেকশন দিতে হবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে পেট পরিষ্কার করতে হবে। ঠিক আছে, ঠিক ওই রকমই কোকেনের আছে, ক্যানাবিস আছে, পেট পরিষ্কার করতেই হবে সবগুলোতেই। চলো শেষ। আচ্ছা, বই তো তোমাদের যদি এই স্লাইডটা যদি লাগে তাহলে আমি এটা হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আমি পাঠাবো, আর যদি না